প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শফিকুল ইসলাম দুলাল ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর ফিনান্স বিষয়ের একটা ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা বই খাতা নিয়ে সবাই হাজির আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে তোমরা জানো অধ্যায়টি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এই ঝুঁকি ও অনিশ্চয়তা আসলে কি, চিত্রে দেখে তোমরা বুঝতে পারছো যে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তা আর ঝুঁকি বিদ্যমান রয়েছে। এখন যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এরা জানে না যে কবে তাদের ফলাফল বের হবে। আমরা যখন প্রতিনিয়ত ঘর থেকে বের হই, আমাদের সামনে থাকে অনিশ্চয়তা এবং ঝুঁকি। অনেক সময় দেখা যায় যে একটু বৃষ্টি হলে ঢাকা শহরের রাস্তাঘাট ডুবে যায় এবং মানুষ তখন ঝুঁকি নিয়ে বের হয় রাস্তায়। এই ডুবে যাওয়া রাস্তার কোথায় খানাখন্দক আছে, কোথায় বা ম্যানহোলের ঢাকনা খোলা আছে আমরা জানি না। আমরা ঝুঁকি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলি। আর এই যে চিত্রে দেখতে পাচ্ছ, এখানে একজন ব্যক্তি তার কাঙ্ক্ষিত কোনো বস্তু স্পর্শ করার চেষ্টা করছে। এখন এই স্পর্শ করার ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক ঝুঁকি নিয়েছে, যে কোনো মুহূর্তে পড়েও যেতে পারে, তাই না? কাঙ্ক্ষিত বস্তু সে কি ছুঁতে পারবে? এই ছুঁতে পারাটা কিন্তু অনিশ্চিত। লক্ষ্যবস্তু ছুঁতে গিয়ে কিন্তু তার পড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো লক্ষ্য অর্জনে অনিশ্চয়তা ও ঝুঁকি পাশাপাশি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা এই বিষয়টি নিয়ে ক্লাস করব। চিত্রে যেমনটি দেখছ যে আমরা প্রতিনিয়ত নানা রকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরকম অনিশ্চয়তায় ভুগি। একাধিক বিকল্প পথ রয়েছে, কোন পথে গেলে আমরা আমাদের লক্ষ্য স্থানে পৌঁছতে পারবো, অথবা যদি সেটি ব্যবসা হয় কোন পথে গেলে আমরা লাভজনক পর্যায়ে পৌঁছতে পারবো, মুনাফা হবে বা আমাদের ব্যবসায়ের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে, আমরা জানি না। আমরা এই অধ্যায়ে পড়ে ঝুঁকি অনিশ্চয়তা কি সেটি ব্যাখ্যা করতে শিখব। ঝুঁকি অনিশ্চয়তার কি বা পার্থক্য এবং এই ঝুঁকি কোথা থেকে আসে, তার উৎসই বা কি, সেগুলো আমরা চিনে ফেলব। তো প্রথমে আসি, অনিশ্চয়তা কি। আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় যে অনিশ্চয়তা এবং ঝুঁকি পাশাপাশি বিদ্যমান থাকে। আকাশের দিকে তাকিয়ে আমরা অনেক সময় বলি আজকে বৃষ্টি হবে। এই যে বিষয়টি, আজকে বৃষ্টি হওয়া না হওয়া কিন্তু আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, তার মানে বিষয়টি অনিশ্চিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোহান নবম শ্রেণীর ছাত্র। সে এখন থেকে ভালো পড়াশোনা করছে, কিন্তু তারপরেও যখন সে এসএসসি পরীক্ষা দেবে, সেই এসএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পাবে কি, সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভরশীল। কাজেই বিষয়টি আমাদের কাছে এখনই স্পষ্ট নয়, তার মানে অনিশ্চিত। সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ে। এখন সে জানে না পাশ করে বেরিয়ে সে কি ভালো চাকরি পাবে, বিষয়টি অনিশ্চিত। রাশেদ সাহেব একজন কৃষক, তিনি প্রতি বছর ভালো ফলন পান। এখন তিনি প্রকৃতির খেয়াল খুশির কথা ভেবে দুশ্চিন্তায় পড়ে গেছেন, এবারও কি তিনি ভালো ফলন পাবেন? তাহলে এই যে জিপিএ 5 পাওয়া, ভালো চাকরি পাওয়া কিংবা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা, এই সবই কিন্তু অনিশ্চিত। তাহলে ভবিষ্যতে কোনো কিছু ঘটবার বা না ঘটবার সম্ভাবনাই হচ্ছে অনিশ্চয়তা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ অনিশ্চয়তা কি। কোনো কিছু ঘটবার বা না ঘটবার সম্ভাবনা, ঘটতেও পারে নাও ঘটতে পারে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, এটাই হচ্ছে অনিশ্চয়তা। তাহলে আমাদের এই অনিশ্চয়তার সাথে যেহেতু ঝুঁকি জড়িত, ঝুঁকি কি পরিমাপ করা দরকার? আচ্ছা, ঝুঁকি ও অনিশ্চয়তা লক্ষ্য অর্জনে সবাইকে বাধা দেয়। আমরা প্রতিনিয়ত যে কাজ করতে যাই, ঝুঁকি এবং অনিশ্চয়তা আমাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, এবং যারা ব্যবসায়ী বা বিনিয়োগকারী তারাও কিন্তু প্রত্যাশিত ফলাফল সবসময় পান না। দেখা যায় যে প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে কিছু গড়মিল বা বিচ্যুতি দেখা দেয়। এই বিচ্যুতি থেকে আসলে ঝুঁকির সৃষ্টি হয়। আর ঝুঁকি যদি আমরা পরিমাপ করতে না পারি, তাহলে আমাদের লক্ষ্য অর্জন কোনো মতেই সম্ভব না। কাজেই ঝুঁকি আমাদের অবশ্যই পরিমাপ করা প্রয়োজন। আর যখন ঝুঁকি পরিমাপ করতে পারবো, তখনই সেই ঝুঁকি কমানোর জন্য আমরা নানা উদ্যোগ নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। এবার প্রিয় শিক্ষার্থী, আসো দেখা যাক বিচ্যুতি কি। আমরা যদি প্রত্যাশা করি এবারে আয় হবে 20%, কিন্তু দেখা গেল যে আয় অর্জিত হয়েছে 15%, তাহলে এই যে 5% কম হলো, এটি হচ্ছে আসলে বিচ্যুতি। আবার আগের মতো ধরি, আমাদের প্রত্যাশা রয়েছে 20%, কিন্তু অর্জিত হয়েছে 25%। এই যে 5% বেশি হয়েছে, এটিও আসলে এক ধরনের অনিশ্চয়তা বা বিচ্যুতি। তাহলে এই বিচ্যুতিটি, এই যে বেশি অর্জিত হয়েছে আমাদের লক্ষ্যের চেয়ে, সেটি কেনই বা হলো, তার কারণ অজানা। আর অজানা বলেই এটি হচ্ছে বিচ্যুতি। এবং আমরা জানি এই বিচ্যুতি থেকেই ঝুঁকির সৃষ্টি হয়, অর্থাৎ ঝুঁকির উৎস হচ্ছে বিচ্যুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিচ্যুতি কি তা তোমরা বুঝতে পেরেছ। আমরা একটু বিচ্যুতি কি এই চিত্র থেকে দেখে নেই। লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে একটা ট্রেন, সে কি তার লক্ষ্যে পৌঁছতে পারবে? কিন্তু এইখানে সামনে দেখো একটি ট্রেন হঠাৎ দুর্ঘটনায় পড়ে লাইনচ্যুত হয়ে সে লাইন থেকে সটকে পড়ে গেল, অর্থাৎ সে তার লক্ষ্যে পৌঁছতে পারল না। তাহলে বিচ্যুতি হচ্ছে এই গড়মিল হওয়া, অর্থাৎ প্রত্যাশার সাথে অর্জিত ফলের ভিন্নতা হওয়া বা লাইনচ্যুত হওয়া বা লক্ষ্য থেকে সটকে পড়া, এটি হচ্ছে আসলে বিচ্যুতি। তোমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছ? রিস্ক এবং রিওয়ার্ড, এই দুইয়ের মধ্যে কেমন একটা ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে। আমরা যদি চিন্তা করি, প্রতিনিয়তই কিন্তু আমরা এইরকম ভারসাম্য রক্ষা করে চলি। যেখানেই ঝুঁকি আছে, সেখানে ঝুঁকিটা যেন আমাদেরকে পর্যদস্ত না করতে পারে, তাইলে তার বিপরীত বিষয় নিয়ে আমরা চিন্তা করি। আর আমরা আমাদের অনিশ্চিত ভবিষ্যতে সর্বদা সামনের দিকে এগিয়ে চলি, এই অনিশ্চয়তা থেকেই ঝুঁকির উৎপত্তি। আর যখন আমরা কোনো কাজে, অর্থাৎ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এই ঝুঁকির সম্মুখীন হই, তখন কি আমরা পিছপা হব? অর্থাৎ ব্যবসা বাণিজ্য না করে হাত পা গুটিয়ে বাসায় কি বসে থাকব? নিশ্চয়ই না। ঝুঁকির ভয়ে আমরা ব্যবসা থেকে বিরত থাকব না। আমরা জানি ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন, অর্থাৎ ঝুঁকি না নিলে কিন্তু আমরা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারবো না। আমরা আগের আলোচনায় দেখেছিলাম যে শিক্ষার্থী এখন 9-এ পড়ে, এসএসসি দিবে। এখন সে যেভাবে হোক বেশি পড়াশোনা করে সেই ঝুঁকিকে মোকাবেলা করে কি চায়? জিপিএ 5, অর্থাৎ ভালো প্রত্যাশা। অর্থাৎ প্রতিটা কাজে যেমন ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি নিয়ে আবার যখন কাজ করা যাবে, তখন বেশি রিওয়ার্ড বা পুরস্কার বা মুনাফা পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। কাজেই রিস্কের সাথে বিপরীতভাবে রিওয়ার্ডের পাওয়ারও সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো রিস্ক এখানে ঝুঁকি। ধরে নেই আমরা ব্যবসায়ী, তাহলে এই
ব্যবসায়ীর নানা রকম দুশ্চিন্তার মধ্যে একটি হচ্ছে, পণ্য কি আশানুরূপ বিক্রি হবে? আমি যে পণ্যের ব্যবসা করি সেটি বিক্রি হবে কি? প্রত্যাশিত মুনাফা অর্জিত হবে কি? প্রয়োজনীয় কাঁচামাল যখন প্রয়োজন তখন আমি কিনতে পারবো কি, সংগ্রহ করতে পারবো কি? আমরা প্রত্যাশিত লভ্যাংশ পাবো কি? প্রতিযোগিতায় টিকতে পারবো কি? আমাদের এই সমস্ত নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রশ্নগুলোর মোকাবেলা করে ঝুঁকি নিয়েই কিন্তু আমরা সাফল্যের অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে চলি প্রতিনিয়ত, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেখি আরেকটা চিত্রে দেখা যাচ্ছে যে ঝুঁকি কি, এটি আমরা এখন তাহলে আগের ছবিগুলো থেকেও জেনেছি, তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা যাক। অনিশ্চয়তার কারণে প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। এখানে দেখা যাচ্ছে লক্ষ্যমাত্রা হলো 65 লক্ষ, কিন্তু অর্জিত হয়েছে মাত্র 35 লক্ষ। তাহলে প্রত্যাশা অনুযায়ী কিন্তু ফলাফল একই রকম না হয়ে ভিন্ন হয়েছে। এই যে ভিন্ন হওয়া হতে পারে, এই হওয়ার সম্ভাবনাটাই হচ্ছে ঝুঁকি। এখানে ভালো ফলনের প্রত্যাশা করেছি কিন্তু আসলে ধানে হয়েছে চিটা। এই যে খারাপ কিছু ঘটার যে আশঙ্কা, এটি আসলে ঝুঁকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম বা বেশি হয়, আমরা এর আগের ছবিগুলোতে দেখেছি। এটি বিচ্যুতি নামে পরিচিত। অর্থাৎ এই যে কম বা বেশি হলো, এটি হচ্ছে বিচ্যুতি। তাহলে প্রকৃত আয় বেশি হলেও কিন্তু ঝুঁকির কারণ কি কারণে বেশি হয়েছে তাও কিন্তু অজানা। আর ঝুঁকির আরেকটি ধারণা হলো আয়ের উত্থান পতন। অর্থাৎ বেশি উত্থান পতন হলে সেটিও ঝুঁকি, কারণ কম উত্থান পতন হলে ঝুঁকি নেই বা ঝুঁকি কম এটা বলা যাবে। তাহলে ঝুঁকির ধরন নিয়ে আমরা এখানে যে কথাগুলো বললাম আর একটু মিলিয়ে দেখি। অর্থাৎ 20% প্রত্যাশা ছিল, 15% অর্জিত হয়েছে, বিচ্যুতি 5%। এই বিচ্যুতি থেকে আমরা বলতে পারি যে এখানে ঝুঁকি রয়েছে। আর 20% প্রত্যাশা অর্জিত হয়েছে, 25% বিচ্যুতি হয়েছে 5%, আমরা বলবো এখানেও ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এখন উত্থান পতনের বিষয়টা ধরি। একটা ব্যবসায়ে 3 বছর দেখা গেল যে 10% হারে আয় এসেছে, তার গড় আয় আসলে এখানে 10%। আরেকটা ব্যবসায় দেখা যাচ্ছে যে 1 বছর 5%, আরেক বছর 10%, আরেক বছর এসেছে 15%। এই যে আয়ের উত্থান পতন, এতে করে কিন্তু ঝুঁকি রয়েছে, যদি এখানেও গড় আয় সমান অর্থাৎ 10%। তাহলে আমরা এভাবে ঝুঁকি সম্বন্ধে আইডিয়া নিতে পারি। ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্য কি? আমরা এখানে দুটি পার্থক্য দেখতে পাচ্ছি। সব অনিশ্চয়তাই ঝুঁকি নয়, কিন্তু সব ঝুঁকি অনিশ্চয়তাও বটে। অর্থাৎ কিছু কিছু অনিশ্চয়তা আছে, সেটি পরিমাপ করা যায় না, সেটিকে আমরা ঝুঁকি বলবো না। যখন যেসব অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় সেগুলো আসলে ঝুঁকি বলে পরিগণিত হয়। আরেকটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, ঝুঁকি পরিমাপ করা যায় বলে কৌশল প্রয়োগ করে তা কমানো যায়। আর অনিশ্চয়তা যেহেতু পরিমাপযোগ্য নয়, তাই কোনো কৌশল দিয়ে সেটা পরিহার করা সম্ভব হয় না। যেমন এখানে ভূমিকম্পের একটা চিত্র আছে। অর্থাৎ ভূমিকম্প কখন হবে সেটা জানা যায় না বলে এই ভূমিকম্প এড়ানোরও উপায় থাকে না। কাজে আমরা কোনো কৌশলেই এই ভূমিকম্পের ঝুঁকিকে এড়াতে পারি না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্য কি। এবারে দেখি ঝুঁকির উৎস কি, কোথা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিতে ঝুঁকি কোথা থেকে আসে? ব্যবসায়িক ঝুঁকি প্রথমে রয়েছে। ব্যবসায়িক ঝুঁকি, ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদি পরিশোধ করতে হয়। আর এসব
পরিশোধের অক্ষমতাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ সময় মতো যদি শ্রমিকদের আমরা বেতন দিতে না পারি, অফিস ভাড়া না দিতে পারি, বিমা প্রিমিয়াম পরিশোধ করতে না পারি, তাহলে যে ঝুঁকি সৃষ্টি হবে সেটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। অথবা অন্যভাবে বলা যায়, সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে মুনাফা সংক্রান্ত যে অনিশ্চয়তা দেখা দেয় তাকেই ব্যবসায়িক ঝুঁকি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিতে যে ঝুঁকি রয়েছে সেটা এভাবে বলতে পারি যে পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা বা সক্ষমতা নির্ভর করে কি কি পরিস্থিতির উপর, সেগুলো একটু আলোচনা করা যাক। অর্থাৎ বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার উপর, অর্থাৎ যে পরিমাণ বিক্রয় প্রতিনিয়ত আমি চাচ্ছি, বিক্রয় করে যে টাকা আসবে সেটা নিয়মিত যদি আসে তাহলে সেটা স্থিতিশীল, আর যদি নিয়মিত না হয়, কখনো বেশি কখনো কম, তাহলে কিন্তু সেটাকে অস্থিতিশীল বলতে হবে। আর পরিচালনা খরচ যথা স্থায়ী খরচ ও চলতি খরচের অনুপাতের উপরও এটি নির্ভর করে। অর্থাৎ বেশি পরিমাণ স্থায়ী ব্যয় করে ফেললে তখন দেখা যাবে যে চলতি খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা আমাদের হাতে নাও থাকতে পারে। বিক্রয় মূল্য ও বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের উপর, অর্থাৎ যদি বিক্রয়ের মূল্য কমে যায় তাহলে দেখা যাবে বিক্রয় করে টাকাও আমাদের হাতে কম আসবে। আবার বিক্রয়ের পরিমাণ যদি কমে যায় তাহলে বিক্রয় থেকে যে অর্থ আগমন ঘটবে সেটা আমাদের উপর কম আসবে। তখন আমরা ব্যবসায়িক ঝুঁকির উপর ঝুঁকি আমাদেরকে শঙ্কিত করবে। উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের উপর, অর্থাৎ যে উপাদান দিয়ে আমরা কোনো পণ্য উৎপাদন করব তার উপকরণের মূল্য যদি হঠাৎ বেড়ে যায় তাহলে আমাদের নগদ টাকা বেশি চলে যাবে, অর্থাৎ অর্থের বহিঃপ্রবাহ বেশি ঘটবে। তখন কিন্তু আমাদের নগদ অর্থের পরিমাণ কমে যাবে এবং ব্যবসা ঝুঁকির উপর পড়বে। অতিরিক্ত স্থায়ী খরচকরণের প্রবণতার উপর, অর্থাৎ আমরা যদি স্থায়ী সম্পদ অর্জনের জন্য বেশি পরিমাণে ব্যয় করি তাহলে কিন্তু আমাদের চলতি খরচ করার জন্য প্রয়োজনীয় অর্থ হাতে থাকবে না। ঋণ মূলধন বেশি হওয়ার উপর, অর্থাৎ বেশি পরিমাণে আমরা যদি ঋণ মূলধন সংগ্রহ করি তাহলে বেশি পরিমাণ আমাদের সুদ পরিশোধ করতে হবে, তখনও ব্যবসায় ঝুঁকির মুখে পড়বে। পর্যাপ্ত নগদ প্রবাহ না পাওয়ার উপর, অর্থাৎ যে কাজে আমাদের নগদ অর্থ ব্যবসায় আগমন ঘটে সেগুলো যদি না আসে তাহলে আমরা ব্যবসায়িক ঝুঁকির মুখে পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিতে আর্থিক ঝুঁকি বলে একটা বিষয় রয়েছে। এটি কি? অর্থাৎ বহিস্থ উৎস থেকে যদি তহবিল সংগ্রহ করা হয় তাহলে ঋণ বা দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হবে সেটিকে আমরা আর্থিক ঝুঁকি বলতে পারি। অর্থাৎ যখন আমরা ঋণ আনব তখন ঋণের সুদ পরিশোধ করতে হবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, তারপরে আমরা একটা উদাহরণ দিয়ে এটা বিষয়টা বোঝার চেষ্টা করি। যদি কোনো কোম্পানি 15% হারে 50 লক্ষ টাকা 5 বছর মেয়াদী বন্ড বিক্রয় করে তাহলে তাকে 7,50,000 টাকা সুদ 5 বছর শেষে পরিশোধ করতে হবে। সেই সাথে আসল 50,000 টাকা ঋণ পরিশোধ করতে হবেই। তাহলে দেখা যাচ্ছে উক্ত প্রতিষ্ঠান তার বিনিয়োজিত উক্ত 50 লক্ষ টাকা থেকে যে পরিমাণ নগদ অন্তঃপ্রবাহ পাবেন তা দিয়ে উক্ত দায় পরিশোধ করতে যদি তিনি ব্যর্থ হন তাহলে তার ব্যবসা দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থাৎ তিনি এই 50 লক্ষ টাকা বিনিয়োগ করে যে পরিমাণ অর্থের তার আগমন ঘটবে সেগুলো দিয়ে তার ঋণ এবং তার সুদ পরিশোধ করতে যদি তিনি ব্যর্থ হন তাহলে ঋণদাতা প্রতিষ্ঠান গ্রহীতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে দিতে পারে, অর্থাৎ তিনি দেউলিয়া হয়ে যেতে পারেন। তখন তাকে পথে বসতে হতে পারে, অর্থাৎ ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে। তার মানে এটা এক ধরনের ঝুঁকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি বিনিয়োগকারীর দৃষ্টিতে কি ধরনের ঝুঁকি হয়। একটা রয়েছে সুদ হারের ঝুঁকি। সুদ হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলে। এটি হচ্ছে এই রকম যে যদি কোনো বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাহলে তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। এখানে সুদ হারের ঝুঁকি বলতে এখানে যদি ব্যাংকের সুদের হার বেড়ে যায় তাহলে যারা এই বন্ড, ডিবেঞ্চার এগুলোতে বিনিয়োগ করে তারা কিন্তু আর বন্ড, ডিবেঞ্চার কিনবেন না,
তারা তাদের অর্থ ব্যাংকে রাখার চেষ্টা করবেন, কারণ সেখান থেকে বেশি হারে সুদ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো বিষয়টি? অর্থাৎ তারা বন্ড না কিনে তখন ব্যাংকে রাখবে। তাহলে আমরা বন্ডে বিনিয়োগ করলে ওই বন্ড কিন্তু সহজে তখন কি করতে পারবো, বন্ড কিন্তু বিক্রয় করতে পারবো না, কারণ তখন আশানুরূপ আমরা দাম পাবো না। কারণ সবাই বিনিয়োগ করতে চলে যাবে কোথায়? তারা যাবে ব্যাংকে টাকা জমা রাখতে। আর বন্ড বা ডিবেঞ্চার বিক্রি করা যাবে না, অর্থাৎ গ্রাহক পাওয়া যাবে না। তাহলে এটা এক ধরনের ঝুঁকি, অর্থাৎ সুদহারের সাথে তাহলে এক ধরনের ঝুঁকি জড়িয়ে আছে। আরেকটা রয়েছে তারল্য ঝুঁকি। একটু আগে আমি বলেছি শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে যদি বিনিয়োগ করা হয়, তাহলে এই প্রয়োজন শেয়ার যত সহজে শেয়ার বাজারে বিক্রি করা যায়, বন্ড, ডিবেঞ্চার এগুলো কিন্তু সহজে বিক্রি করা যায় না। তখন কিন্তু যুক্তিসঙ্গত মূল্যে এবং যুক্তিসঙ্গত সময়ে যদি আমরা এগুলো বিক্রি করতে ব্যর্থ হই, তাহলে এক ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের তারল্য সংকট দেখা দেয়। তারল্য বলতে এখানে নগদ অর্থকে বোঝানো হয়। অর্থাৎ আমি বন্ড এবং ডিবেঞ্চার বিক্রি করতে পারলাম না, তাহলে আমি নগদ অর্থ কোথায় পাবো? অন্যদিকে যদি এক মালিকানা অংশীদারি ব্যবসা হয়, তখন তাদের তো বন্ড, ডিবেঞ্চার, শেয়ার কোনো কিছু বিক্রি করার সুযোগ থাকে না। তখন তাদের স্থায়ী সম্পদ বিক্রি করে অর্থ যোগান দিতে হয়। এই জন্য এক মালিকানা অংশীদারি কারবারে তারল্য ঝুঁকি সবচেয়ে বেশি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিনিয়োগকারী দৃষ্টিতে ঝুঁকি কি বুঝতে পেরেছ। এবারে এতক্ষণ যা আলোচনা হলো, এসো তোমরা কেমন জানলে, শিখলে একটু মূল্যায়ন করে দেখি। এখন বলো তো অনিশ্চয়তা কি? তোমরা যেহেতু আমার সামনে নেই, কাজে উত্তরটা আমি বলে দিচ্ছি। ভবিষ্যতে কোনো কিছু ঘটবার বা না ঘটবার সম্ভাবনাই হচ্ছে অনিশ্চয়তা। ঝুঁকি কি? অনিশ্চয়তার কারণে প্রকৃত ফলাফল যখন প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হয়, এই ভিন্ন হওয়ার সম্ভাবনাটাই হচ্ছে ঝুঁকি। ব্যবসা পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আশা করি তোমরা উত্তরটা পারবে, তবু আমি উত্তরটা বলে দিচ্ছি, এটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আচ্ছা, কোন ধরনের কারবারে তারল্য ঝুঁকি অনেক বেশি? তোমরা একটু আগে আলোচনায় শুনেছ, এটি হচ্ছে এক মালিকানা ও অংশীদারি কারবারে তারল্য ঝুঁকি অনেক সময় তারল্য ঝুঁকি সবচেয়ে বেশি। তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখে দিয়েছি, বাড়ির কাজটি করে পরবর্তীতে লিখে জানাবে। এটি হচ্ছে বন্ডে বিনিয়োগকারীদের কোন ঝুঁকি মোকাবেলা করতে হয় ব্যাখ্যা করো। তোমরা আজকে আলোচনা থেকে এটির উত্তর জেনেছ। এখন সুন্দর করে গুছিয়ে উত্তরটি লিখে পরবর্তীতে শেয়ার করবে আমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, পরবর্তী ক্লাসে আমি ফিনান্সের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই ঝুঁকি অনিশ্চয়তা নিয়ে। তখন আমরা ঝুঁকি পরিমাপ এবং কিভাবে অঙ্ক করা হয় সেই কৌশলগুলোও শিখে নেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।